ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের এবিটি যে সলিউশন চলছে, আজকের এবিটি এর এসএ কিউর আমরা তিনটে পার্টে সলিউশন প্রোভাইড করে দেবো। আগে দুটো পার্টে যতটা হয়েছে তার পরের থেকে আজকে আমরা 87 করছি, 98। আর একটা মিস্টেক হয়ে গেছে, 112 পেজ ছিল, আমি খেয়াল করিনি। আজকের বাই মিস্টেক 122 পেজেরটা আমাদের রেডি করা হয়ে গেছে, তো 122 পেজ আমি সলিউশন প্রোভাইড করে দিচ্ছি এখানে। নেক্সট পার্টে তোমাদের 112টা দিয়ে দেবো, তারপরে যেটা রয়েছে 112 পরে 133 143 যা রয়েছে পরপর তিনটে পেয়ে যাবে। তো অবশ্যই উইথ এক্সপ্লেন তোমাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, আশা করি সেটা তোমাদের ভীষণভাবে হেল্প করবে এবং আশা করি কোনো কোয়ারিজ থাকবে না। তো সেই কারণে প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। তোমরা প্রচুর শেয়ার করছো জানি, তো অবশ্যই কমেন্ট করেও জানাও তোমাদের ক্লাস কেমন লাগছে এবং কোন টপিকে ক্লাস প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ রেগুলার ওয়েতে ক্লাস আসছে, সমস্ত রকম ক্লাস। তো তোমাদের যেটা প্রয়োজন, যার যেখানে সমস্যা কমেন্ট করে জানাবে। তো অবশ্যই তোমাদের বলবো প্রচুর পরিমাণে শেয়ার করো, যেমনটা করে যাচ্ছ। আর ফার্স্টে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। ফার্স্ট যে পেজ নম্বর 87 যে কোশ্চেনগুলো দেখো, আর কিছু আপডেট রয়েছে আমি পরে বলছি, তো অবশ্যই ক্লাসটা দেখে নাও, তারপরে আমি জানাচ্ছি। হোয়াট ডিড মিসেস জোনস অ্যান্ড রোজার হ্যাভ ফর সাপার, অর্থাৎ ডিনার, অ্যাকচুয়ালি সাপার মিনস তো ইভিনিংয়ে খাবার, বাট এখানে ডিনারের কথা বলা হচ্ছে। তো এখানে ওরা খাবারে কী খেয়েছিল অ্যাকচুয়ালি, তো অবশ্যই তোমরা জানো, এর আগেও আমরা কোশ্চেনটা পেয়েছি। যে কোশ্চেনগুলো আমার বারবার রিপিট হবে সেগুলো কিন্তু বেশি এক্সপ্লেন করবো না, কারণ প্রিভিয়াস পার্টগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। মিসেস জোনস অ্যান্ড রোজার হ্যাড লিমা বিনস অ্যান্ড হাম, কোকো অ্যান্ড কেক ফর সাপার। এই যে চারটে জিনিস, এই চারটে জিনিস মনে রাখবে, এই চারটে জিনিস কিন্তু ওনারা খেয়েছিল। নেক্সট, হোয়াট ওয়াজ মিসেস জোনস ক্যারিং উইথ হার, মিসেস জোনস ওনার সঙ্গে কী নিয়ে আসছিলেন। মিসেস জোনস ওয়াজ ক্যারিং উইথ হার আ লার্জ পার্স, একটা পার্স আনছিল, বড় একটা বিশাল সাইজ ওনার অনুযায়ী। তো হুইচ হ্যাড এভরিথিং, যার মধ্যে সব কিছুই ছিল এক্সেপ্ট হামার অ্যান্ড নেল, হামার অ্যান্ড নেলস ছাড়া সব কিছুই তার মধ্যে ছিল, এতটাই দেখতে ভারী লাগছিল। নেক্সট, উইথ হোয়াট ডিড পিপুল ওয়েট ফর কালামস ফাদার, এটা একসঙ্গে হয়ে গেছে, কালামস ফাদার আউটসাইড দ্য মস্ক, অর্থাৎ মসজিদের বাইরে কালামসের বাবার জন্য যে সমস্ত পিপুলরা ওয়েট করতেন, কী নিয়ে ওয়েট করতেন। দেখো, পিপুল ওয়েটেড ফর কালামস ফাদার আউটসাইড দ্য মস্ক উইথ দ্য বলস অফ ওয়াটার, অর্থাৎ তারা জলের বাটি বা পাত্র নিয়ে ওয়েট করতেন, উনি সেটা এসে মন্ত্র পড়ে যেতেন এবং সেটাকে অনেকে তো বাড়ি নিয়ে যেতেন, তারা সকলেই অসুস্থ ব্যক্তি আছেন তাদের জন্য। হোয়াট ডিড দ্য জার প্রমিস টু দ্য বিয়ার্ডেড ম্যান, এই কোশ্চেনটা কিন্তু পরে আবার রিপিট হয়েছে, তো সেই কারণে বলবো এই আনসারটা একেবারে দেখে নাও, পরে কিন্তু আমি জাস্ট বলে দিচ্ছি এই পেজে রয়েছে, পেজ নাম্বারটা মেনশন করে দেবো, তো সেই কারণে বলে দিচ্ছি ভালো করে দেখে নাও, পরে কিন্তু সেখানে জাস্ট রিপিটেড বলে পেজ নাম্বার দেওয়া রয়েছে। সো হোয়াট ডিড দ্য জার প্রমিস টু দ্য বিয়ার্ডেড ম্যান, বিয়ার্ডেড ম্যানকে, দাঁড়িয়ালা ব্যক্তিটিকে জার কি প্রতিশ্রুতি দিয়েছিল। তো দ্য জার প্রমিস দ্য বিয়ার্ডেড ম্যান টু রিস্টোর হিজ প্রপার্টি, অর্থাৎ তার যে সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছিল, তার বলতে তার দাদার বা ভাইয়ের আর কি, এবং ভাইকে হত্যা করা হয়েছিল, তো ভাইকে তো আর ফিরিয়ে দিতে পারবে না, সো ভাইয়ের যে প্রপার্টি ছিল সেই প্রপার্টিটা তাকে আবার রিটার্ন করে দেবে। নেক্সট কোয়েশ্চেন, হ্যাভিং টেকেন লিভ অফ দ্য ওয়েন্ডেড ম্যান, হোয়ার ডিড দ্য জার গো, প্রথম কোয়েশ্চেন, অ্যান্ড হোয়াট ডিড হি ডু। তো প্রথমত হচ্ছে এখানে পরের দিন সকালে যখন বিদায় নিচ্ছিল আহত ব্যক্তির কাছ থেকে, সেই সময় জার কি করছিল এবং তার জার হোয়ার ডিড দ্য জার গো, কোথায় জার গিয়েছিল এবং জার কি করেছিল। তো দেখো, হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, সেই আহত ব্যক্তিদের বিদায় নিয়ে, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পার্চ, প্রথমত সে ওই যে হারমিটে কুড়ে ঘরের বাইরে বেরিয়ে গেলেন, অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, হারমিটকে খুঁজছিলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে হি আস্কড হারমিট অ্যাবাউট আনসার অফ হিজ 3 কোয়েশ্চেন, তারপর আবার কিন্তু সেই হারমিটকে তার সেই 3টে প্রশ্নের উত্তর জানতে চাইলেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য কালামস ফাদার্স অপিনিয়ন অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, এই যে প্রেয়ারের যে রেলিভেন্স, তাৎপর্য, এই তাৎপর্য সম্পর্কে কালামসের বাবার ওপিনিয়ন কী ছিল। তো দেখো, অ্যাকর্ডিং টু কালামস ফাদার দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট দ্য প্রেয়ার, এই যে নামাজ ওনারা পড়তেন, উনি বলছেন এখানে কোনো যে মিস্টেরিয়াস রহস্য কোনো কিছু লুকিয়ে নেই এই প্রেয়ারের মধ্যে। রাদার প্রেয়ার মেক্স আ পসিবল কমিউনিকেশন অফ স্পিরিট বিটুইন পিপল, অর্থাৎ মানুষের আত্মার বা মনের মিলন ঘটাতে সাহায্য করে, অর্থাৎ কেউ যদি সেই রকমভাবে কমিউনিকেট করতে পারে, সেই রকমভাবে যদি সেটাকে ইউটিলাইজ করতে পারে, তাহলে কিন্তু সেই মনের সাথে কিন্তু শরীরের মিল ঘটবে, সব কিছু কমিউনিকেট করতে পারে, মানুষের সঙ্গে মানুষের মিলন ঘটবে, মনের মিল। হোয়াট মিস্টেক ডিড দ্য ন্যারেটর মেক ইন রাস্কিং বন্ডস স্টোরি দ্য আইস হ্যাপিট, আইস হ্যাপিটে ন্যারেটর কী ভুল করেছিল। দ্য ন্যারেটর আস্কস দ্য ব্লাইন্ড গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড অফ দ্য উইন্ডো, বা জানলার বাইরে এটা কেমন জিজ্ঞাসা করেছিল। তো লেটার হি লাইজ দ্যাট ইট ওয়াজ আ মিস্টেক, পরে সে উপরের দিকে বলেছিল এটা ভুল ছিল। হোয়াট আ বোল্ড রিমার্ক, সাহসী, বোল্ড মানে সাহসী মন্তব্য করেছিল দ্য ন্যারেটর, এখানে দ্য ন্যারেটর এগুলো বুঝতে পারছো টাইপিংয়ের জন্য একটু সমস্যা হয়, এতটা হিউজ টাইপিং করতে গেলে একটু এদিক ওদিক হয়ে যায়।
তো দেন দ্য ন্যারেটর মেক্স অ্যাবাউট দ্য গার্ল ফেস, মেয়েটির ফেস সম্পর্কে ন্যারেটরের যে সাহসী মন্তব্য সেটা কী ছিল? দ্য ন্যারেটর রিমার্ক দ্যাট দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, মেয়েটির ফেসটি ইন্টারেস্টিং আকর্ষণীয় এটা কিন্তু মন্তব্য করেছিলেন। তো এখানে টোটাল 8টা কোশ্চেন দেখে নেই, কারণ প্রিভিয়াস পার্টে এইভাবে স্কুল করতে গিয়ে বাদ পড়ে গেছিলো। হোয়াট ডাজ দ্য আর্থকেপ রেফার ইন দ্য গিয়া প্যাটেল পোয়েম অন ক্লিনার ট্রি, তো উল্লেখ করেনি। অন ক্লিনার ট্রি কবিতায় আর কি এই যে আর্থকেপটা কী রেফার করা হচ্ছে? দেখো আর্থকেপ অ্যাকচুয়ালি কি, আর্থকেপ হচ্ছে দেখো দ্য ওয়ার্ড আর্থকেপ রেফার্ড টু গ্যাপিং হোল, অর্থাৎ যে গর্তটা তৈরি হয় হোয়েন দ্য রুট আর পুল আউট ইন দ্য গিয়া প্যাটেল পোয়েম। তো গিয়া প্যাটেলের কবিতায় যে রুট আর পুল আউট, রুটটাকে যখন উপড়ে ফেলা হয় একেবারে, সেই সময় কিন্তু যে গ্যাপটা তৈরি হয়, গ্যাপটাকেই কিন্তু বলা হচ্ছে আর্থকেপ। in which form is the poem on Klinger Tree written, কোন ফর্মে আর কি এই কবিতা অন ক্লিনার ট্রি লেখা হয়? এবং সকলে জানো অন ক্লিনার ট্রি ফ্রি ভার্সে লেখা, তাহলে দ্য পোয়েম অন ক্লিনার ট্রি ইজ রিটেন ইন ফ্রি ভার্স, মুক্তাক্ষর ছন্দে কিন্তু এই কবিতাটি লেখা হয়েছে। নেক্সট, হাউ ডাজ দ্য সোলজার লাইফ, সোলজার কীভাবে সাহিত্য? দেখো সোলজার যেহেতু সাহিত্য, সোলজারের যে শুয়ে থাকার সময় যে ওনার যে সম্পর্কে বর্ণনা সেটা একটু লিখে দিলেই আর কি তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার হয়ে যাবে। দ্য সোলজার লাইস ইন দ্য ভ্যালি কিপিং অন হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের উপরে আছে। হিজ হেড অন দ্য ফান গাছের উপরে তার মাথা রয়েছে। হিজ মাউথ ওয়াজ ওপেন, তার মুখটি হাঁ রয়েছে। অ্যান্ড হিজ ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পাগুলি রয়েছে ফুলের মাঝে। হোয়াট ইজ রেফার্ড টু অ্যাজ দ্য আই অফ হেভেন, আই অফ হেভেনে কি বলতে কি বোঝানো হচ্ছে? দেখো দ্য সান ইজ রেফার্ড টু অ্যাজ দ্য আই অফ হেভেন, সানকেই কিন্তু বোঝানো হচ্ছে আই অফ হেভেন হিসাবে। হোয়াট ইজ মেইনড বাই সামারলেস, সামারলেস হ্যাথ অল সর্ট অফ ডে, এই কোশ্চেনটাও কিন্তু পরে আছে, আমি আবার বলে দিচ্ছি, যেগুলো আমি বলে দিচ্ছি পরে আছে সেগুলো কিন্তু এখানে দেখে নেবে ভালো করে, কারণ আমি পরে যখন বলবো আগের পেজে দেখে নাও তখন কিন্তু দেখে নিতে হবে, ব্যাক করে দেখে নিতে পারো বা এখন তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। হোয়াট ইজ মেইনড বাই সামারলেস হ্যাথ অল সর্ট অফ ডে, এই যে সামারের যে ডিউরেশন যেটা রয়েছে সেটা কি আর কি অ্যাকচুয়ালি লাইনটার মধ্যে কি বোঝাচ্ছে? সামারলেস হ্যাথ অল সর্ট আ ডে মিনস সামার ইজ আ ট্রানজিটরি, অবশ্যই ক্ষণস্থায়ী, অ্যান্ড ইটস ডিউরেশন ইজ ভেরি শর্ট, অবশ্যই তার যে ডিউরেশন সেটা খুবই কম সময়ের জন্য। হু ব্রেক্স দ্য সাইলেন্স ইন উইন্টার, সাইলেন্সকে নিস্তব্ধ ভেঙে দিয়ে অনেক স্টুডেন্ট ভুল করে, ব্রেক্স আর এই দুটো জিনিস খেয়াল রাখবে, একটা রোড কে সৃষ্টি করছে, যে সৃষ্টি করছে উইন্টারের সাইলেন্স সেটা হচ্ছে মনে করে ফ্রস্ট, তুষার সৃষ্টি করছে, আর যদি বলে কি ব্রেক করছে সাইলেন্স সেটা ক্রিকেট ব্রেক করছে, এটা খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, এই যে গ্রীষ্মের যে সামার যে লাক্সারি সেখানে কে মুখ্য ভূমিকা পালন করছে যখন সমস্ত গায়ক পাখিরা ক্লান্ত হয়ে পড়ে, সেই সময় মুখ্য ভূমিকা দ্য গ্রাস ওভার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, গ্রাস ওভার কিন্তু মুখ্য ভূমিকা পালন করছেন। নেক্সট, হাউ ইজ দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার, এই কোশ্চেনটাও কিন্তু পরে রিপিট হয়েছে, আমি বলে দিচ্ছি যেগুলো রিপিট হচ্ছে সেগুলো কিন্তু ভালো করে দেখবে। হাউ ইন দ্য স্মাইল, এটা হাউ, এটা ইজ হবে, টাইপিং মিস্টেক আছে। হাউ ইজ দ্য স্মাইল, অর্থাৎ সোলজার অ্যাকচুয়ালি কি সোলজারের হাসিটা কেমন ছিল? দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার ইজ লাইক অ্যান ইনফ্যান্টস স্মাইল, একটা ছোট্ট শিশু ইনফ্যান্ট তার হাসির মতো, হুইচ ইজ জেন্টাল উইথাউট গিল, যেটা কিনা খুবই শান্ত এবং যেটা কিনা উইথাউট গিল, যাতে কোনো পাপ নেই, নিষ্পাপ একটা হাসি। নেক্সট পেজ আমরা চলে আসি, পেজ নম্বর 98, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রোজের পার্ট থেকে যেটা রয়েছে, হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ, মেয়েটি কোন বা কী কারণে ক্লান্ত? দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড আ পিটি ফেস, তাহলে পিপল সকলে বারবার একটা কথা বলে যে তোমার মুখটা খুব সুন্দর, এই কথা শুনে শুনে কিন্তু সে ক্লান্ত হয়ে গেছে। ফর হাউ লং ওয়াজ দ্য ন্যারেটর প্রিপেয়ার টু সিট অন দ্য ট্রেন, কতক্ষণ ন্যারেটর প্রস্তুত ছিল ট্রেনে বসে থাকার জন্য? তো অবশ্যই দেখো দ্য ন্যারেটর ওয়াজ প্রিপেয়ার টু সিট অন দ্য ট্রেন অলমোস্ট এ লেন্থ অফ টাইম, দীর্ঘ সময় সে কিন্তু ট্রেনে বসে। তোমরা যদি পরীক্ষা কেন দেয় তারও উত্তর আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, তোমরা এটাই না চাইলে লিখতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, বাট লিখলেও কোনো সমস্যা হবে না, বাট এটা একটা ইনফরমেশন অবশ্যই জেনে রাখবে। জাস্ট টু লিসেন দ্য গার্লস টকিং, অর্থাৎ মেয়েটির যে কথোপকথন সেইটা শোনার জন্য কিন্তু সে ঘন্টার পর ঘন্টা, কোনো টাইমের শেষ নেই, যতক্ষণ খুশি কিন্তু বসে থাকতে পারে। বাট মেয়েটা কিন্তু 2 থেকে 3 ঘন্টা বেশি ট্রেনে থাকতে পারে না, সেই কারণে কিন্তু সে হ্যাপি, কারণ তার জার্নিটা ছিল শর্ট। ওকে, নেক্সট, হু ওয়াজ দ্য ক্লোজ ফ্রেন্ড অফ জৈনুলাবদিন, জৈনুলাবদিন অর্থে কালামসের ফাদার, কালামের বাবার ঘনিষ্ঠ বন্ধু কে ছিলেন? দেখো পাকসি লক্ষ্মণ শাস্ত্রী তো অবশ্যই লিখবো, ওনার আইডেন্টিটিও দিয়ে দেবো, হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, কমা দিয়ে লিখবে, নাউন ইন অ্যাপোজিশনে লিখবে, কোনো সমস্যা হবে না, জয়নিংয়ে যে নাউন ইন অ্যাপোজিশন শিখেছো সেইভাবে লিখবে। তাহলে পাকসি লক্ষ্মণ শাস্ত্রী কমা দিয়ে লিখবে হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী যিনি হচ্ছে প্রধান পুরোহিত ছিলেন রামেশ্বরম মন্দিরের, ওয়াজ দ্য ক্লোজ ফ্রেন্ড অফ জৈনুলাবদিন, জৈনুলাবদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিল। হোয়েন উড ডক্টর কালামস ফাদার স্টার্ট হিজ ডে, কখন কালামসের বাবা তার দিনটি শুরু করতেন? তো দেখো
ওনার বাবা কিন্তু নামাজ পড়ে 4টের সময় দিন শুরু করতেন। তার কালামস ফাদার উড স্টার্ট হিজ ডে, তার দিনটি শুরু করতেন অ্যাট 4 AM বাই রিডিং নামাজ বিফোর ডন, অর্থাৎ ভোরের আগে তিনি কিন্তু নামাজ পড়ে তার দিনটি শুরু করতেন। তারপরে তিনি সেখান থেকে কোকোনাট গ্রোভে যেতেন, কোকোনাট গ্রোভ থেকে ফিরে এসে কিন্তু ব্রেকফাস্ট করতেন। পরীক্ষায় MCQ আছে কখন তিনি ব্রেকফাস্ট করতেন, তার খেয়াল লাগবে আফটার রিটার্নিং ফ্রম দ্য কোকোনাট গ্রোভ। হোয়াট ওয়াজ দ্য পার্টিং অ্যাডভাইস অফ মিসেস জোনস টু দ্য বয়, অর্থাৎ রোজার যে বয়টা, রোজাও লিখতে পারো বা দ্য বয়ও লিখতে পারো, যেটা খুশি। তো যাও কি অ্যাডভাইস দিয়েছিল, তাহলে অ্যাডভাইস রোজার টু বিহেভ প্রপারলি, অর্থাৎ তাকে তার ব্যবহারটা সংযত করতে হবে, অ্যান্ড নট টু স্ন্যাচ আদার পকেট বুক, অন্যের যে পার্টস সেটা কিন্তু চিন্তাই করতে বারণ করেছিলেন। হাউ ওল্ড ওয়াজ রোজার, রোজারের বয়স কত ছিল, রোজার ওয়াজ 14 or 15 years old, রোজারের বয়স 14 বা 15 বছর ছিল। নেক্সট, হোয়ার ডিড দ্য হারমিট লিভ, হারমিট কোথায় বাস করতেন, দ্য হারমিট লিভড ইন দ্য উড, তিনি জঙ্গলে বাস করতেন। নেক্সট কোশ্চেন, হোয়াই ওয়াজ দ্য জার গ্লাড, জার কেন খুশি হয়েছিলেন, দ্য জার ওয়াজ ভেরি গ্লাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, এত সহজে, অর্থাৎ যেটা তার শত্রু ছিল তিনি জানতেন না, তাকে মারতে এসেছিল, বাট তাকে যখন বাঁচানোর পরে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন হয়ে গেল, কত সহজেই সে তার বর্ষতা স্বীকার করে নিল বা তাকে তার সারভাইভার মেনে নিল। তো অবশ্যই সেই কারণে কিন্তু সে তাকে রেসপেক্ট প্রদান করতে লাগলো এবং তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেল, যার ফলে কিন্তু যার খুব খুশি হয়েছিলেন। নেক্সট আমরা চলে আসি, 8টা হয়ে গেছে, কবিতার পার্টে চলে আসি। আর কবিতার পার্টে, হোয়াট উইল হ্যাপেন টু দ্য ব্লিডিং বার্ক, ব্লিডিং বার্ক কী হবে, দেখো ব্লিডিং বার্ক উইল হিল এগেন আফটার বিং হ্যাকড অ্যান্ড চাপড, অর্থাৎ তাকে কেটে টুকরো করার পরেও কিন্তু সে আবার সেখান থেকে নতুনভাবে কিন্তু আবার জাগরিত হবে, নতুনভাবে কিন্তু আবার তার সেই যে ক্ষত স্থান সেটা কিন্তু মানে ভালো হয়ে যাবে, সেটা ভালো হয়ে যাওয়ার পর সেখান থেকে কিন্তু নতুন করে তার আর নতুন চারা গাছ জন্মাবে এবং সেটা কিন্তু আবার নতুন সাইজে পরিণত, আবার সে আগেকার ফর্মার সাইজে চলে আসবে যদি তাকে আনচেক করা হয়, না কাটা হয়। হোয়াট রিমেইন হিডেন ইনসাইড দ্য আর্থ, কোন জিনিসটা বহু বছর ধরে আর্থের নিচে থাকে, হিডেন থাকে। দ্য রুট দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, গাছের যে সামর্থ্য শক্তি রুট সেটা রিমেইনস হিডেন ইনসাইড দ্যাট আর্থ, আর্থের নিচে থাকে রুট, যেটাকে গাছের সব থেকে স্ট্রেংথ শক্তি বলা হয় সেটাকে। অ্যাকচুয়ালি রুট লিখলেও হবে, স্ট্রেংথ আমি এক্সট্রা অ্যাড করে দিয়েছি। হোয়াট উইল গিভ লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড, কোন জিনিসটা কবির বন্ধুকে জীবন প্রদান করবে, তা দেখো সনেট নাম্বার 18 অফ উইলিয়াম শেক্সপিয়ার বা শেক্সপিয়ারের সনেট নম্বর যে 18 নম্বর সনেট, আমাদের যেহেতু প্রেজেন্ট পোয়েম এটি, সেই সনেট কিন্তু উইল গিভ লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড, সেই সনেটটাই কবির বন্ধুকে জীবন প্রদান করবে। তোমরা কমেন্ট করে জানাবে তো উইলিয়াম শেক্সপিয়ার টোটাল সনেট কটা আছে, যেমন পড়াশোনা করেছো অবশ্যই কমেন্ট করে জানাও টোটাল উইলিয়াম শেক্সপিয়ারের কটি সনেট রয়েছে। হুজ গোল্ড কমপ্লেকশন ইজ বিং স্পোকেন অফ, কোন বা কিসের সোনালি কালার, কমপ্লেক্সন মানে কালার, এটা খেয়াল রাখবে, কমপ্লেক্সন কালার আর গোল্ড মানে সোনালি কালার, বিং স্পোকেন, কার সোনালি কালারটা এখানে বলা হচ্ছে, তো অবশ্যই দ্য সানস গোল্ড কমপ্লেক্সন ইজ বিং স্পোকেন অফ, সূর্যের সোনালি কালার কথা এখানে বলা হচ্ছে। হোয়াই ইজ দ্য সোলজার ফেল, সোলজারের মুখটি বা সোলজার কেন ফ্যাকাশে হয়ে আছে, ওর ফেসটা কেন ফ্যাকাশে হয়ে আছে, দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ ডেড, অর্থাৎ হি ইজ ইন ইটারনাল স্লিপ, এটাও লিখতে পারো কারণ তিনি মৃত, সেই কারণে কিন্তু তার ফ্যাকাশে হয়ে আছে। হাউ ইজ দ্য স্মাইল অফ ইয়ং সোলজার, একটু আগে বললাম ওখানে ইজ ছিল না, ইন ছিল না, এই যে ইজ আছে দেখতে পাচ্ছ, তাহলে হাউ ইজ দ্য স্মাইল অফ ইয়ং সোলজার, আমি এটা বলেছিলাম পেজ নাম্বার 87-এ, দেখে নেবে, আর কিন্তু বলবো না। নেক্সট চলে আসি আমরা, হোয়াট ডু দ্য টায়ার্ড বার্ড ডু ইন সামার, ক্লান্ত পাখিরা গ্রীষ্মের সময় কী করে, দেখো দ্য টায়ার্ড বার্ডস হাইড ইন কুলিং ট্রি, তারা শীতল গাছের আশ্রয় নেয় বা লুকিয়ে পড়ে, ইন সামার গ্রীষ্মের সময়। এবার যদি কেন লুকিয়ে পড়ে এটাও খেয়াল রাখবে, ফর দ্য স্কর্চিং হিট অফ সামার, সূর্যের প্রখর তাপ, স্কর্চিং খুব একটা ভালো একটা শব্দ, এটা খেয়াল রাখবে, এই ওয়ার্ড দুটো খেয়াল রাখবে, স্কর্চিং হিট অফ সান, সূর্যের প্রখর তাপ, এই প্রখর তাপে কিন্তু শীতল গায়ের ছায় আশ্রয় নেয়। নেক্সট, হুইচ সিজনস ডাজ দ্য সিস্টেট অফ দ্য পোয়েট্রি অফ আর্থ পোর্ট্রে, অর্থাৎ পোয়েট্রিবাদ যে কবিতা, সেই কবিতায় সিস্টেড পার্ট যেটা রয়েছে, প্রথম পার্ট তো জানো অক্টেভ, তারপরে সিস্টেড পার্ট, প্রথম 8 লাইনটা অক্টেভ, পরের 6 লাইন সিস্টেড, তাহলে প্রথম অক্টেভ পার্টে তোমরা জানো সেখানে গ্রাসহপার রিপ্রেজেন্ট করছে কিসের কোন সামারটাকে, সিস্টেড পার্ট যেটা রয়েছে সেখানে কোন ঋতুর কথা বলা হচ্ছে বা কোন ঋতুকে চিত্রায়িত করা হয়েছে, পোর্ট্রেট মানে চিত্রায়িত করা। দ্য সিস্টেড অফ দ্য পোয়েট্রি অফ আর্থ পোর্ট্রেস, এখানে ডাস আছে তাই পোর্ট্রেস লিখছো, দ্য সিজন অফ উইন্টার, শীত অর্থাৎ শীতকালের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। নেক্সট আমরা চলে আসি পেজ নম্বর 122, আচ্ছা একটু টাইপিং মিস্টেক হয়েছে, একটুখানি দাঁড়াও, আমি 112 নিয়েছি না 122 নিয়েছি, হাউ ডিড দ্য ন্যারেটর, ও সরি একটু বাই মিস্টেক হয়ে গেছে, 112 পেজটা মনে হচ্ছে বাদ পড়ে গেছে, যাই হোক পরের পেজে আমি 12 পেজটা করে দিচ্ছি। হ্যাঁ একটুখানি এখানে ফটো তোলা খেয়াল করিনি, পেজটা আমি, ইজি কোশ্চেন আছে, হোয়াট অ্যাকর্ডিং টু জেনারেল অবজারভেশন ওয়াজ দ্য রিলেভেন্স অফ পেয়ার,
আচ্ছা, একটু উল্টোপাল্টা হয়ে গেছে। যাও পরের পার্টে আমরা 112টা কভার করো। তো এটা চলে এসেছে 122 পেজ আমার তোলা হয়ে গেছে বাই মিস্টেক। যাও দেখো, হাউ ডিড দ্য ন্যারেটর অফ আইস হ্যাপিট নো দ্যাট দ্য গার্ল ওয়ার সিলভার, কীভাবে ন্যারেটর জানতে পারলো মেয়েটি চটি পড়ে আছে? তো এটা আমরা আগের অন্য কোনো একটা সেটে পেয়েছিলাম প্রথমের দিকে, প্রথম পার্টে ছিল মোস্ট প্রবলি। তো দেখো, দ্য ন্যারেটর নিউ দ্যাট দ্য গার্ল ওর স্লিপার ফ্রম দ্য সাউন্ড দ্যাট বা দে মেট হোয়েন দে স্লাফট এগেনস্ট তার ফিট, যখন সেগুলি তার পায়ের গোড়ালিতে আঘাত খাচ্ছিল তারপরে শব্দ উৎপন্ন হচ্ছিল, তার ফলেই কিন্তু আমরা জানতে পেরেছিলাম বা ন্যারেটর জানতে পেরেছিল। হোয়াট ডিড দ্য ন্যারেটর অফ দ্য আইস হ্যাপিট ওয়ান্ট টু নো ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার, নতুন প্যাসেঞ্জারের কাছ থেকে ন্যারেটর কি জানতে চেয়েছিলেন? তো নতুন প্যাসেঞ্জারের কাছ থেকে ন্যারেটর জানতে চেয়েছিলেন about the narrator of the Ice Rapid wanted to know from the new passenger about the girl's hair, মেয়েটির হেয়ার সম্পর্কে, মেয়েটির চুল সম্পর্কে কিন্তু তিনি জানতে চেয়েছিলেন। একটুখানি হয়ে গেছে। নেক্সট আমরা চলে আসি, হু উড ওয়েট আউটসাইড অফ দ্য মক্স টু মিট কালামস ফাদার, কালামসের বাবার জন্য কারা বাইরে অপেক্ষা করতেন? তো অবশ্যই জাস্ট হুয়ের জায়গায় কি দেবে, দ্য পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, এইটুকু লিখে দেবে আর কিচ্ছু না। তাহলে পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান উড ওয়েট আউটসাইড, তাহলে বিভিন্ন ধর্মের মানুষ, সেটা কিন্তু একটা নির্দিষ্ট ধর্ম নয়, বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু অপেক্ষা করতেন। হোয়াট অ্যাকর্ডিং টু কালামস ফাদার শুড অন ডু ওয়েন ট্রাভেল কাম, যখন বিপদ আসন্ন হয় তখন একজন ব্যক্তি কী করে? তাহলে according to Kalam's father, when human beings are in trouble, they look for someone to help them, তারা অবশ্যই বিপদে পড়লে এমন কাউকে খোঁজে যা তাকে সাহায্য করতে পারে। What was the price of the cake the boy was given a part of in thank you ma'am, অর্থাৎ থ্যাংক ইউ ম্যাম যে গল্পে বালকটিকে যে কেক দেওয়া হয়েছিল, কেকটার প্রাইস কত ছিল? দ্য প্রাইস অফ দ্য কেক হুইচ দ্য বয় ওয়াজ গিভেন ইন আ পার্ট অফ থ্যাংক ইউ ম্যাম ওয়াজ 10 সেন্ট, তার প্রাইস ছিল 10 সেন্ট, তাকে হাফ সেন্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ 5 সেন্ট। হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স, মিসেস জোন্সের পুরো নাম তোমার জানো, মিসেস জোন্সের পুরো নাম হচ্ছে তোমার মিসেস লুইলা বেটস ওয়াশিংটন জোন্স, এটা খেয়াল রাখছো। তারপরে নেক্সট আমরা চলে আসি 7 নম্বর কোশ্চেন, হোয়াই ডিড দ্য লার্নেড ম্যান কাম টু দ্য জার ইন 3 কোশ্চেন, 3 কোশ্চেন লার্নেড ম্যানগুলি কেন এসেছিলেন জারের কাছে? তো ইন লিও টলস্টয় 3 কোশ্চেন দ্য লার্নেড ম্যান কেম টু দ্য জার টু আনসার হিজ 3 ক্রুশিয়াল কোশ্চেন, তার 3টে যে ক্রুশিয়াল গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর দিতে তারা এসেছিলেন। হোয়াট ডিড দ্য ওন্ডেড ম্যান প্রমিস টু দ্য জার, হ্যাঁ এটা একটু উল্টো হয়ে গেছে, এটা আলাদা হবে, এটা রিপিটেড হবে না, এটা জার বলেনি, এটা ওন্ডেড ম্যান প্রমিস করেছিল। তাহলে দেখো আমি একটা প্রিন্টে কমেন্ট করে দিচ্ছি, ওন্ডেড ম্যান কি প্রমিস করেছিল? ওন্ডেড ম্যান প্রমিস করেছিল হি উড সার্ভ হিম বা সার্ভ দ্য জার অ্যাজ হিজ ফেথফুল সার্ভেন্ট, ওকে এটুকু লিখতে পারো। তাহলে দ্য ওন্ডেড ম্যান প্রমিস টু দ্য জার দ্যাট হি উড সার্ভ হিম অ্যাজ হিজ faithful servant, okay, and he also advised his sons to do the same, ঠিক আছে? এটা আমি পিন করে কমেন্টে দেখে দিচ্ছি, এখানে লিখতে গেলে বাজে দেখাবে, আমি পিন করে বলেছি, মুখে বলে দিলাম, কেউ যদি লিখতে পারো লিখে নাও, নাহলে আমি কমেন্টে বলে দিচ্ছি। আমি এটা প্রশ্ন রানিং দেখেছিলাম, ভেবেছিলাম হয়তো জার কি প্রমিস করে, তাই রিপিটেড লিখে দিয়েছিলাম। যাও, এটা ওন্ডেড ম্যান কি প্রমিস করেছিল জারকে, আগেরটা ছিল জার কি প্রমিস করেছিল, এটা বলেছে ওন্ডেড ম্যান কি প্রমিস করেছিল। হাউ অ্যাকর্ডিং টু দ্য গিয়া প্যাটেল, কবিতার পার্টের প্রথম প্রশ্ন, হ্যাজ দ্য ট্রি গ্রোন, কীভাবে গাছটি ধীরে বেড়ে ওঠে? অ্যাকর্ডিং টু গিয়া প্যাটেল দ্য ট্রি হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ অ্যাবজর্বিং নিউট্রিয়েন্ট ফ্রম দ্য সোয়েল সানলাইট এয়ার ওয়াটার ফর ওভার ম্যানি ইয়ার্স, তাহলে গাছটি ধীরে ধীরে বেড়ে ওঠে, আর্থকে শোষণ করে সেখান থেকে পুষ্টি শোষণ করছে, মাটির থেকে সূর্যলোক নিচ্ছে, বাতাস জল বহু বছর ধরে নিয়ে কিন্তু সে আস্তে আস্তে বেড়ে উঠেছে। নেক্সট আমরা চলে আসি 10 নম্বর কোশ্চেন, হুইচ এক্সপ্রেশন সাজেস্ট, হুইচ এক্সপ্রেশনস, কোন এক্সপ্রেশনগুলো, কোন বহিঃপ্রকাশগুলো বোঝাচ্ছে যে এখানে গাছ একটা ব্যক্তিত্ব বহিঃপ্রকাশ ঘটিয়েছে বা ব্যক্তিত্ব রূপ প্রদান করছে? তো অবশ্যই খেয়াল রাখো, এখানে আমরা সবগুলোকে উল্লেখ করেছি, একটু খেয়াল রাখার চেষ্টা করো, একটু হয়তো বড় হতে পারে। এক্সপ্রেশনগুলো হ্যাজ গ্রন একটা আছে, অর্থাৎ পার্সনিফিকেশন মানে কি, যে হিউম্যান বিইংয়ের মতো তার রিয়াকশান হচ্ছে, অর্থাৎ দেখো সে ধীরে ধীরে বেড়ে উঠছে, স্লোলি কনজিউমিং দ্য আর্থ, তারও রক্তক্ষরণ হচ্ছে হিউম্যান বিইংয়ের মতো। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমি দু একটা দিলাম, তাহলে এই সমস্ত জিনিসগুলো সাজেস্ট দ্যাট দ্য ট্রি হ্যাজ বিন পার্সনিফাইড ফ্রম দ্য টাইটেল টিল টু দ্য এন্ড অফ দ্য পোয়েম, ঠিক আছে? এটা না দিলেও দরকার নেই।
এই বন্ধ দিতে পারো, ঠিক আছে। তাহলে এই সমস্ত জিনিসগুলোই কিন্তু তার বোঝাচ্ছে যে গাছকে কিন্তু পার্সোনিফাইড করা হচ্ছে লাইক আ হিউম্যান বিং। হোয়াট ইজ দ্য ভার্স ফর্ম অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কী ধরনের কবিতা বা কী ভার্সে লেখা হচ্ছে বা কী টাইপের হচ্ছে আর কি, এক ধরনের। The poem Asleep in the Valley by Arthur Rimbaud is written in the Italian or Petrarchan sonnet form. এবার এটা এক্সট্রা হাইলাইট করা আছে, এটা চাইলে তোমরা দেখতে পারো, না চাইলে তোমাদের প্রয়োজন নেই, চাইলে তোমরা দেখতে পারো। নেক্সট আমরা চলে আসি, হোয়াট ডাজ দ্য কনক্লুডিং লাইন অফ দ্য পোয়েম? কনক্লুডিং লাইন কি অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে যেটা রিভেল করছে? তাহলে কনক্লুডিং লাইন যে শেষ লাইন, যেটা শেষ কনক্লুডিং মানে ফিনিশিং লাইন, এন্ডিং লাইন। দ্য কনক্লুডিং লাইন অফ দ্য পোয়েম রিভেলস দ্য হার্টস রিয়েলিটি, একটা মানে একটা ভয়ঙ্কর চিত্র, যেটা বাস্তব চিত্র, যেটা আমরা যেটা না মানলেও আর কি মানে মানতে হয়, বিটার ট্রুথ বলি যেটা আমরা। দ্য সোলজার ইজ ক্যাজুয়ালিটি অফ ওয়ার, সে কিন্তু যুদ্ধের একটা শিকার, সেটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। নেক্সট আমরা চলে আসি 13 নম্বর কোশ্চেন, অ্যান্ড অফেন ইজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, কার কালারের কথা বলা হচ্ছে? এক্ষুনি বলেছিলাম দ্য সানস গোল্ড কমপ্লেক্সন ইজ রেফার টু হিয়ার, এখানে সানসের গোল্ড কমপ্লেক্সনকে বোঝানো হচ্ছে। হোয়াট ইজ মেন্ট বাই সামার লেজ? সামার লেজের মধ্য দিয়ে কি বোঝানো হচ্ছে? সামার লেজের মধ্য দিয়ে একটু আগে বলেছি 87 পেজটা আছে, কোশ্চেনটা রিপিটেড দেখে নিও। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, কার ডিলাইটের কথা বলা হচ্ছে? দ্য ডিলাইট অফ গ্রাসহপার আর স্পোকেন অফ। একটা সহজ প্রশ্ন, গ্রাসহপারের যে ডিলাইট সেটাকে উল্লেখ করা আছে। ডিলাইট বলতে এনজয়েবল মুভমেন্ট আর কি, দ্য ভেরি এনজয়েবল। হোয়াট সিজনস ডাজ ডু দ্য গ্রাসহপার, দুজন আছে তাই ডু বলেছে, ডু দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট সিম্বলাইজ, গ্রাসহপার আর ক্রিকেট কোন ঋতুগুলিকে সিম্বলাইজ করছে? দেখো ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কিট, দ্য গ্রাসহপার সিম্বলাইজ সামার হোয়াইল দ্য ক্রিকেট সিম্বলাইজ উইন্টার। গ্রাসহপার সিম্বলাইজ করছে তোমার সামারকে, আর ক্রিকেট সিম্বলাইজ করছে উইন্টারকে। ওকে, আর যেটা বললাম বুঝতে পারছো, তোমাদের ওই পেজটা একটু সমস্যা হয়ে গেছে, ওটা 112 পেজ, আমি যখন টাইপ করার সময় খেয়াল করিনি, যাও আমরা চলে এসেছি, আমরা 122 পেজ করে ফেলেছি। তো 22 পেজ সলিউশন আমরা এই পার্টে পেয়ে গেলাম, কোনো সমস্যা নেই। পরের পার্টে যেহেতু এবারে আমরা 112 পাইনি, কোনো সমস্যা নেই, পরের পার্টে আমাদের প্রথম যে সেট হবে সেটা হচ্ছে 112 পেজ। যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো, তো অবশ্যই প্রচুর শেয়ার করো। আর একটা জিনিস, যারা সকলে অনেকেই আছো পিডিএফ এর জন্য কমেন্ট করছো বা গ্রুপে জয়েন হওয়ার পর পিডিএফ এর জন্য চাইছো, দেখো পিডিএফ আমি এই মুহূর্তে প্রোভাইড করা আমার ক্ষেত্রে পসিবল না, কারণ কোনো রকম এবিটিএ বলো বা কোনো বইয়ের পিডিএফ প্রোভাইড করা পসিবল না। আমি যে আনসার সেট রেডি করছি, এই আনসার সেট যখন টোটালটা কমপ্লিট হয়ে যাবে সেই সময় আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারি। তো সেই পর্যন্ত কানেক্ট থাকতে হবে। এখন আপাতত তোমরা ক্লাসটা রেগুলার ওয়েতে দেখো এবং তারপরে তোমরা সেখান থেকে খাতায় লিখে নাও। যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট করে জানাও, ইনস্টাগ্রামে রিপ্লাই দিয়ে দিচ্ছি সবাইকে। তো অবশ্যই ক্লাসটা দেখো, ভালো লাগবে। শুধু পিডিএফ নিয়ে কি করবে, কিছু বুঝতে পারবে না, যারা বুঝতে না পারলে কোনো লাভ হবে না। তো অবশ্যই ইন ডিটেলসে ক্লাসটা বোঝো। তো ক্লাসটা এন্ড করছি, ভালো থেকো, বাই।